দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আপনার সঙ্গে অনুষ্ঠানে। আজকে আমরা মূলত কথা বলতে চাই আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। আজ সে বিষয়ে আমরা কথা বলবো। আমাদের অনুষ্ঠানের নাম দিয়েছি আমরা শান্তি। গোটা আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি মুস্তফা কামাল স্বপন। স্টুডিওতে আমার সাথে রয়েছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, সংসদ সদস্য কক্সবাজার 1। স্যার, আপনার সাথে আসবো, তার আগে একটু কথা বলে আসি। সেটি হচ্ছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। আজ বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিনটি পালিত হচ্ছে। 3 দশক ধরে শান্তি মিশনে কাজ করে যাচ্ছেন বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। 1988 সালে মাত্র 15 জন থেকে শুরু হয়ে 1,94,856 জন সদস্য 43টি দেশে কাজ করেছে। এর মধ্যে নারী সদস্য কাজ করেছেন এ যাবৎ 3038 জন। তবে এ পর্যন্ত প্রাণ ঝরেছে 168 জনের, আহত হয়েছেন 266 জন। জাতিসংঘে শান্তি প্রতিষ্ঠায় এখন নির্ভরযোগ্য নাম বাংলাদেশ। বলা যায় শান্তিরক্ষা মিশনে অন্যতম অংশীদার বাংলাদেশ। শুরুর যাত্রাটা কেমন ছিল সেই যাত্রা নিয়ে আপনার সাথে জানতে চাই। যে 15 জন নিয়ে ইরাক ইরানের যে সমস্যা ছিল তখন 1988 সালে আপনারা পাঠিয়েছিলেন, সেই যাত্রাটা কেমন ছিল সেটা দিয়ে শুরু করে তারপর শেষ করব। জি বলুন। জনাব মোস্তফা কামাল স্বপন, আপনাকে ধন্যবাদ। এখন টিভিকে ধন্যবাদ, আমাকে দাওয়াত দিয়েছেন। ঘটনাক্রমে এটা বলতেই হবে যে আমি এখন টিভিতে প্রথমবারের মতো এসেছি। জি, যদিও মিডিয়ার সঙ্গে সম্পৃক্ততা আমার আনুমানিক 27 বছর। আমরা সেটা আমরা দেখি সবসময় আপনি মিডিয়াতে কথা বলেন। আপনাকে ধন্যবাদ এই জন্য বেশি করে। জি, আর আপনার মাধ্যমে আপনাদের সম্মানিত দর্শক শ্রোতা সকলের প্রতি আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং শ্রদ্ধা। আসসালামু আলাইকুম। এবং সাথে সাথে আমার ব্যক্তিগত শুভেচ্ছা শ্রদ্ধার অতিরিক্ত আমি যে এলাকা থেকে নির্বাচিত কক্সবাজার জেলার চকরিয়া পেকুয়া উপজেলার জনসাধারণের পক্ষ থেকে আমি শুভেচ্ছা শ্রদ্ধা জানাচ্ছি। সেখানে রিমেল মাত্র আঘাত করে গেল, যদিও আঘাতটা দক্ষিণবঙ্গ অন্য জায়গায় বেশি হয়েছে, আমাদের এখানে একটু কম হয়েছে। শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুক্রিয়া। ঘটনাক্রম আমি ঢাকায় ছিলাম বলে আপনি আমাকে সরাসরি পেয়েছেন, তা নাহলে জুমে পেতেন। আচ্ছা, জি। তো আপনার প্রশ্নটার উত্তর হলো যে 1988 সালে প্রায় 8-9 বছরের মাথায় ইরান এবং ইরাকের মধ্যকার যুদ্ধটা থেমেছিল। আচ্ছা, জাতিসংঘ স্থাপিত হয়েছে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার 1 বছর পর। কিন্তু শান্তি রক্ষায় পৃথিবীর বিভিন্ন দেশে জাতিসংঘের সদস্যদের মধ্যে যদি বিরোধ বাঁধে, তাদের মাঝখানে দাঁড়িয়ে শান্তি রক্ষা করার জন্য একটা প্রক্রিয়া জাতিসংঘ অনুমোদন করে 80-র দশকের মাঝামাঝি। আচ্ছা, জি। এর আগে এরকম শান্তি রক্ষায় ব্যাপকভাবে যেত না, ভিন্ন ফরম্যাটে যেত। 52-53 সালে কোরিয়াতে যখন যুদ্ধ হয়, আচ্ছা, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার যে যুদ্ধ, সেই যুদ্ধের পরেও কিন্তু শান্তি রক্ষার উদ্যোগ ছিল। কাশ্মীরে যখন ভারত পাকিস্তান যুদ্ধ হয় তখনও জাতিসংঘ ইনভলভ ছিল। উদাহরণস্বরূপ বলি, আমি ফৌজদারহাট ক্যাডেট কলেজের 9ম ব্যাচের ছাত্র। আচ্ছা, কলেজের জন্ম 1958 সালে। আমাদের প্রথম প্রিন্সিপাল লেফটেন্যান্ট কর্নেল উইলিয়াম মরিস ব্রাউন, ফেলো অফ দি রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি। আপনার প্রিন্সিপাল ছিলেন? আমার প্রিন্সিপাল, কলেজের প্রথম প্রিন্সিপাল এবং আমারও প্রিন্সিপাল। তিনি কাশ্মীরে ভারত এবং পাকিস্তানের মাঝখানে যে নিউট্রাল জোন, সেখানে একজন মিলিটারি অবজারভার হিসেবে দায়িত্ব পালন কালে পাকিস্তানের প্রধান সেনাপতি আইয়ুব খানের সুনজরে পড়েন। আইয়ুব খান যখন বিদ্রোহ করে বিপ্লব করে পাকিস্তানের প্রেসিডেন্ট হয়ে যান, তিনি কর্নেল ব্রাউনকে ওখানের থেকে খুঁজে নিয়ে আসেন। তিনি নিউজিল্যান্ডের নাগরিক, বড় হয়েছেন ইংল্যান্ডে। ব্রাউনকে ফেরত ডেকে নিয়ে এসে বললেন, তোমাকে বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তানের চট্টগ্রাম জেলার ফৌজদারহাটে দিলাম, শূন্য একটা ময়দান, পিছনে পাহাড়, সামনে সমুদ্র, এখানে একটা কলেজ করো। আমি গল্পটা এই জন্য বললাম যে শান্তিরক্ষায় জাতিসংঘের ইনভলভমেন্ট পুরনো, কিন্তু ব্যাপক হারে শুরু হয়েছে ইরান ইরাক যুদ্ধের পরে। আচ্ছা, আমরা মনে হচ্ছে অনেক অজানা কিছু আপনি আজকে আমাদের জানাবেন। এই টিএটে 15 জন গেল, তারপরে নামিবিয়াতে যাওয়ার কথা ছিল। এই টিএটে যারা গেল সেখানে ব্রিগেডিয়ার জেনারেল শাহিদুল আনাম খান অন্যতম দলনেতা ছিলেন। তিনি পরবর্তীতে ডেইলি স্টারের স্ট্র্যাটেজিক পেজের সম্পাদক ছিলেন, ডেপুটি এডিটর ছিলেন অনেক বছর। তো এরপরে নামিবিয়াতে আমাদের শান্তিরক্ষা মিশন যাওয়ার কথা ছিল, একটা পুরো ব্যাটালিয়ন, প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। সেটা কিন্তু আলটিমেটলি আর বাস্তবায়ন হয় নাই।
এরপরে 91-তে 90-এর সেপ্টেম্বর অক্টোবরে আমরা প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে পাঠালাম সৌদি আরবের মাটিতে পবিত্র ভূমির রক্ষার্থে ডিফেন্সিভ রোলে। এরপরে কুয়েত যুদ্ধ এখন শেষ হলো, সৌদি আরবের যুদ্ধ শেষ হলো। বেশিরভাগ সময় কি ডিফেন্সিভ রোলেই তো আমরা পাঠাই, আমরা আক্রমণাত্মক রোলে কখনো পাঠাই কোথাও না। যুদ্ধবিরতি হয়েছে, সেই যুদ্ধবিরতি কার্যকর করার জন্য মূলত এটাই উদ্দেশ্য উভয় থাকে। পক্ষ যেন অস্ত্র সংবরণ করে, উভয় পক্ষ যেন সাধারণ নাগরিককে শান্তি দেয়, সেটাই মূল উদ্দেশ্য দান থাকে। করার প্রক্রিয়ায় আমরা অবদানটা রাখি। কখনো কি যুদ্ধ করতে হয়? যুদ্ধ করতে হলেও সেটা হচ্ছে ডিফেন্সে, সেলফ ডিফেন্সে। ইউ আর নট অ্যালাউড টু ওপেন ফায়ার আন্ডার এনি কন্ডিশন in offensive role, right, without the specific permission of the জাতিসংঘ and the force commander. জি জি, ওকে। তো আমরা সেই ক্যাম্পোচিয়া বা কম্বোডিয়া যেটাকে বলি, জি স্যার, সেখানে 1991 সালে পাঠালাম একটা ব্যাটালিয়ন এবং প্রায় আরো 50 জন লোক। এটা জাতিসংঘে আমাদের দ্বিতীয় কিস্তিতে বড় রোলে গেল। এরপরের থেকে যে তালিকা শুরু, সেই তালিকা তো আল্লাহর রহমতে আনএন্ডিং তালিকা। এরপর থেকে শুধু আমাদের সুনামই হয়েছে, আমাদের সুনাম তো একটু আমি কি ডক্টর ইমতিয়াজের সাথে একটু কথা বলতে অবশ্যই, উনি তো সম্মানিত অধ্যাপক ইমতিয়াজ ভাই। সালাম আলাইকুম। জি, অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। জি, জানতে চাচ্ছিলাম যে আমাদের আলোচনার বিষয় আজকে শান্তি, যেহেতু জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আজকে যে দিবস আমরা পালন করছি, সে বিষয়ে একটু বলবেন যে যেমনটি বলছিলেন আমাদেরকে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, তিনি বলছিলেন কিভাবে শুরুটা হলো। তো শুরুটা যেভাবে হলো, কিন্তু শেষটা এখন আমাদের যথেষ্ট একটি সমৃদ্ধির পথে, এবং দীর্ঘদিন কাজ করার ফলে বাংলাদেশ ব্যাপক একটি সুনাম করিয়েছে এই যুদ্ধপীড়িত দেশগুলোতে শান্তি রক্ষার কাজে নিয়োজিত থেকে। নানাভাবে তাদের সাথে সম্পর্কের উন্নয়ন হয়েছে। এই সম্পর্কের যে উন্নয়ন, সেটি তো আসলে একদিনে হয়নি। এই আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ হিসেবে আপনার কাছে এ বিষয়ে একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ। ইব্রাহিম ভাই হয়তো আরো বলবে, কারণ ইব্রাহিম ভাই যখন দায়িত্বে ছিলেন বা সামরিক বাহিনীর সদস্য ছিলেন, উনি অন্যতম দায়িত্ব পালন করেছিলেন প্রথমবার যখন যায়, এটাও মনে রাখতে হবে। সেটা হয়তো ইব্রাহিম ভাই আরো বলবে। উনি একেবারে সরাসরি জড়িত ছিলেন, ইফ আই এম নট রং, ইব্রাহিম ভাই প্রথম কন্টিনজেন্সি সাথে আপনি জড়িত ছিলেন। মানে অনেক পলিসি মেকার্স হয়তো দ্বিধায় ছিল, কিন্তু আপনার দিক থেকে একটা পজিটিভ ছিল না, আমাদের পিস কিপিংয়ে যেতেই হবে। এমনিতে মনে রাখতে হবে যে বাংলাদেশ যেই কাঠামো, তার সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা না। বঙ্গবন্ধুর অন্যতম প্রিন্সিপাল, ফরেন পলিসি প্রিন্সিপাল, যেটা 1970 সালে লিখিতভাবে তৈরি হয়েছে, যদিও এই চিন্তা ভাবনা আরো আগে ছিল, যেটা এখন জানা যায়। সেই প্রিন্সিপালে বাংলাদেশ খুবই সহজে অন্যতম পিসকিপার হওয়ার মতন যেই তার কাঠামো, সেটা কিন্তু তৈরি হয়েছিল, এবং সেই কাঠামোকে ভিত্তি করেই বাংলাদেশ এখন নাম্বার 1 পিসকিপার যদি আমি সংখ্যায় দেখি, এবং বিশ্বে বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন ধরনের ভূমিকা পালন করেছে। একটা সুনাম, বড় আকারে সুনাম অর্জন করেছে, এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। এর একটা বড় কারণ মনে হলো যে বাংলাদেশ যেভাবে এই যুদ্ধকে অ্যাপ্রোচ করে, সেটা কিন্তু অনেক ইউরোপিয়ান দেশের যারা মিলিটারিতে আছেন তারা কিন্তু সেভাবে করতে পারেন নাই। আমার এখনো মনে আছে যে একটা ডিসকাশনে আমেরিকার 4 স্টার জেনারেল, তিনিও কিন্তু এটা একটা আলোচনায় বলছিলেন, সেখানে যে আমি বাংলাদেশি হিসাবে ওখানে বসেছিলাম সেটা উনি জানতেন না, কিন্তু উনি যখন শেষ করলেন তখন আমি বললাম, হাত তুলে যায়, আমি বাংলাদেশি, থ্যাংক ইউ ফর, মানে এত বড় আকারে প্রশংসা করার জন্য। বাংলাদেশের যে ট্রুপসরা কিভাবে হ্যান্ডেল করছে, যেটা উনি বলছিলেন যে পশ্চিমা দেশ, বিশেষ করে তার আগে মনে হয় ফ্রেঞ্চ ট্রুপ ছিল, তারা কিন্তু সেটা করতে পারেনি। তো সেই হিসাবে বড় ধরনের সুনাম অর্জন কিন্তু করেছে, এতে কোনো সন্দেহ নেই। সেটি জানতে চাচ্ছি যে আপনি বললেন যে কারোর সাথে বৈরিতা নয়, সবার সঙ্গে বন্ধুত্ব আমাদের পররাষ্ট্র নীতি। এটা যতটুকু আমরা দেখেছি যে 1972 সালের 8 জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডনে গিয়ে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে তিনি বলেছিলেন এই কথাই, যে সবার সাথে আমাদের বন্ধুত্ব, কারোর সাথে আমরা বৈরিতা করব না। তার দেখানো পথ, তার সে অনুসরণ করেই আমরা সেদিকেই এগিয়ে যাচ্ছি।
প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ এরপর থেকেই যেটা হলো যে মানে গল্পটা জানতে চাচ্ছি যে বাংলাদেশ জাতিসংঘে শান্তিরক্ষা মিশনের ব্লু হেলমেট পরিবারের সদস্য হলো, সেই যে সদস্য হওয়ার যে গল্পটা সেটা একটু জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। সেটা হয়তো ইব্রাহিম ভাই আরো ভালো বলবেন, আমি তো নন মিলিটারি পার্সন। জি। একাডেমিক হিসাবে যেটা আমি মনে করি যে বিভিন্ন জায়গায় মানে কি বলা হয় ভূমিকা রেখেছে, তবে যেটা হয় যে অনেকেই কিন্তু জানে না। আমি একটা এক্সাম্পল দিলে হয়তো সুবিধা হবে। আমি লেবাননে নিয়মিত সামার ভ্যাকেশনে ওখানে একটা কোর্স পড়াতে যেতাম, 7-8 বছর আমি পড়িয়েছি। প্যান্ডেমিকের পরে আমি আর যাইনি, এবং লেবাননের অবস্থা যেহেতু খারাপ, আমাদেরই অন্যতম নেভাল চিফ আরুনজেব, উনি যখন শুনলেন যে আমি যাই লেবাননে, উনি বললেন আরে তাহলে আপনি আমাদের জাহাজে কেন আপনি উঠবেন না? তা আমি নিজেও জানতাম না যে আমাদের জাহাজ আছে ওখানে, এবং উনি ব্যবস্থা করেছিলেন। আমি মানে বেরুত পৌঁছাবার সাথে সাথেই নাবিক অফিসার তারা ফোন মানে তারা চলে আসলো আমার হোটেলে, এবং আমি তখন বললাম যে আমি কি লেবানির ছাত্রদের নিতে পারি কিনা, এবং সাথে সাথে বললো যে হ্যাঁ, ক্যাপ্টেন যিনি আছেন তিনি খুবই গ্ল্যাড হবেন। তো আমি লেবানি ছাত্রদের নিয়ে গেছিলাম, এবং তখন লেবানি ছাত্র অবাক হয়ে গেছে যে বাংলাদেশের দুটো জাহাজ লেবাননে তাদের কি বলা হয় সিকিউরিটি দিচ্ছে। তারা জানতো জাতিসংঘ, কিন্তু তারা জানতো না বাংলাদেশ। তখন এই প্রথম ছাত্ররা সেই জাহাজে উঠলো, খাওয়া দাওয়া করলো, এবং সবাই জানে যে নেভেলের শেফরা প্রচন্ড কি বলা হয় মানে রান্নার ব্যাপারে, গ্যাস্ট্রোনমির ব্যাপারে প্রচন্ড তাদের একদম এফিসিয়েন্সি আছে। সেই রান্না খেয়ে টেয়ে তারা তো একেবারে অবাক হয়ে গেল, এবং খুব প্রচার করলো। তারপরের দিন বিশ্ববিদ্যালয়ে অনেকেই জানতে চাইলো। তা আমি কিছুটা অবাক হয়েছি যে আমাদের মিশন যেটা ছিল ওখানে সে এটা করলো, মানে কেন করলো না এই ধরনের ইন্টারাকশন? কারণ এটা তো একটা ইমেজের একটা বিশাল একটা সম্ভাবনা। তো সেখানে বোঝা যাচ্ছে যে কতগুলো জায়গায় আমাদের যেই প্রশংসাটা সেটা আমরা ভালো প্যাকেজ আমরা করতে পারি না, এবং সাধারণ বা লোকালদের সাথে আমি কিন্তু ইন্টারাকশন করে বড় আকারে যে একটা ইমেজ বিল্ড করব সেটা আমরা করতে পারি না। এবং তখন খুবই প্রয়োজন ছিল লেবাননে একটা নেগেটিভ ইমেজ তৈরি হয়েছিল, যেহেতু লেবার, আমরা ওখানে লেবার পাঠাই, সেখানে যথেষ্ট একটা নেগেটিভ ইমেজ ছিল বাংলাদেশের ব্যাপারে, একটা মানে যাকে বলা হয় খুবই একটা পভার্টি রিডেন দেশ ইত্যাদি, ফ্লাড রিডেন দেশ এরকম। সেখানে যখন তারা দেখলো লেবানিজরা যে না বাংলাদেশি জাহাজই তাদের সিকিউরিটি দিচ্ছে, একেবারে মানে আমি দেখলাম যে সাথে সাথে তাদের বডি ল্যাঙ্গুয়েজও পরিবর্তন হয়ে গেল। যেন আমি মনে করি অনেক জায়গায় কিন্তু এই ধরনের আছে যেটা আমরা খুব ভালো করে প্রচার করতে পারি না। জি ডক্টর ইমতিয়াজ, আপনার কাছে আমরা আবারও আসবো। আমরা একটু যেতে চাই সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম আপনার কাছে। ব্লু হেলমেটের গল্পটা একটু বলবেন যে আমরা জাতিসংঘ পরিবারের সদস্য হলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথ ধরে আমরা আগালাম, যেটা আমি জিজ্ঞাসা করলাম যে 1972 সালে 8 জানুয়ারি পাকিস্তান কারাগার থেকে বঙ্গবন্ধু মুক্তি পেয়ে লন্ডনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন যে কারোর সাথে পরিচিত নয়, সবার সাথে আমাদের রাইট। তো তিনি সেটা বললেন, সেই দেখানো পথ ধরে তো আমরা এগিয়ে যাচ্ছি। জাতিসংঘের শান্তিরক্ষক যে মিশনের যে পরিবার, সেই পরিবারে আমরা সদস্যভুক্ত হলাম, ব্লু হেলমেট যে পরিবার, সে বিষয়ে যদি একটু বলেন। ব্লু হেলমেট শব্দটা উৎপত্তি, কারণ হেলমেটটার রং নীল। আচ্ছা। আর্মির হেলমেটগুলো হয় সাধারণত অলিভ কালার, মানে জলপাই রঙের। জি। পৃথিবীব্যাপী মরুভূমিতে গেলে সেই হেলমেটটার রং হয় বালুর মতো। আচ্ছা। এর কারণটা হচ্ছে আসমান থেকে, আকাশ থেকে যদি কেউ দেখে বালুর মতো রঙের হেলমেট হলে মনে হবে বালুই আছে, এখানে সৈনিক আছে এটা দেখবে না। আবার জঙ্গলে কৌশল হিসেবে এটাকে কৌশল প্রকৃতির সঙ্গে মিলিয়ে নিতে হয়, এটাকে বলে ক্যামোফ্লাজ। আচ্ছা। আপনি যেন প্রকৃতির সঙ্গে মিশে যান। জি। তো ব্লুটা আসমানের রং, আসমান মানে শান্তি। আচ্ছা, তো এই ব্লু হেলমেটের পরিবারে আমরা, আপনাকে তো আগেই বলেছি, আমরা 1988-এ প্রথমবার গেলাম। জি। তার আগে কিন্তু আমরা প্রশিক্ষণ দিতাম হালকাভাবে। আমি স্টাফ কলেজে ইনস্ট্রাক্টর ছিলাম বাংলাদেশে মিরপুর ক্যান্টনমেন্টে অবস্থিত ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে 3টা পুরো সেশন, জানুয়ারি 1984 থেকে জানুয়ারি 1986, 87, 84, 85, 86, 3টা বছর ছিলাম। আমাদের 4র্থ সেমিস্টারে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে ইনভলভমেন্টের ব্যাপারে এক্সারসাইজ ব্লু হেলমেট হইতো, যদি নামটা মনে থাকে আমার রাইটলি, কিন্তু সেটা থিওরিটিক্যাল হইতো।
কারণ তখন পর্যন্ত আমাদের কোনো প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নাই। আমাদেরকে ওই এক্সারসাইজগুলো লিখে দিয়েছিলেন ব্রিটিশ সেনাবাহিনীর অফিসার, যারা বাস্তবে কোনো অভিজ্ঞতা পেয়েছিলেন, তাদের হাত ধরে। এই 88-এ যখন বাংলাদেশ সেনাবাহিনী যাওয়া শুরু হলো, তাহলে উই রিরোট আওয়ার প্রেসিড, আমাদের সব কাজগুলো আমরা তখন নিজেদের ডক্টর ইমতিয়াজ তো বললেন, আপনি তো একেবারে শুরু থেকে ওতপ্রোতভাবে জড়িত। এই কারণটা হচ্ছে 1990 সালের জুন মাসের 26 তারিখ আমি বাংলাদেশ সেনাবাহিনী সদর দপ্তরের ডাইরেক্টর অফ মিলিটারি অপারেশনসের দায়িত্ব নেই, একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। তো আমি দায়িত্ব নেওয়ার 2.5 মাসের মাথায় আমাদের সেনাবাহিনীর পক্ষ থেকে কন্টিনজেন্ট যেতে হয়েছিল সৌদি আরবে। কোনো আইন ছিল না, কোনো প্রেসিডেন্স ছিল না, পূর্বসূরি নাই, উদাহরণ নাই। এর মধ্যে কাজ করতে হয়েছে। হোসেন মোহাম্মদ এরশাদ মহোদয় ইন্তেকাল করেছেন, মরহুম, বলেছিল, আমি বললাম স্যার কোনো আইন নাই, কি নিয়মে কীভাবে পাঠাবো? বলে এত প্রশ্ন যদি আমাকেই করতে হয় তো তোমার আমেরিকা 1 বছর পর এলাম কেন? মেক ইউর ল, মেক ইউর সিস্টেম। এরকম 91-90-তে আমরা সৌদি আরবে অংশগ্রহণ করলাম, ওটা ছিল যুদ্ধ, কিন্তু ডিফেন্সিভ রোল। 91-তে আমরা অংশগ্রহণ করলাম পিস কিপিংয়ে, কুয়েত, কাম্পুচিয়া, আচ্ছা, এই দুটো জায়গায় পাঠিয়ে। পিস কিপিংয়ে মিনিমাম 2 প্রকারের অংশগ্রহণ হয়, আমি বলি মিনিমাম। একটা হচ্ছে বড় বড় সমষ্টিগতভাবে, যেটাকে আমরা বলি ব্যাটালিয়ন, ব্রিগেড সাইজ এরকম। আরটা হচ্ছে অবজারভার যায় ব্যক্তি পরিচয়ে। আপনাকে 26 জন অবজারভার চেয়েছে, আপনি 26 জন ব্যক্তিকে নমিনেট করবেন। আচ্ছা। আর সমষ্টিগত হলে তারা ব্যক্তি নমিনেট করে না, তারা বলে আপনি আমাকে 700 সদস্যের একটি ব্যাটালিয়ন দেন, আপনি আমাকে 250 সদস্যের একটি কোম্পানি দেন। সেই যেরকম ইঞ্জিনিয়ারদের ব্যাটালিয়ন হয় প্রকৌশলীদের কনস্ট্রাকশনের জন্য, মাইন ক্লিয়ারেন্সের জন্য, সিগন্যালের হয় যোগাযোগের জন্য, সরবরাহ যান পরিবহন হবে গাড়ি করার জন্য, এবং বিমান বাহিনীর হবে পরিবহনের জন্য, হেলিকপ্টার, নৌবাহিনীর হবে সমুদ্রপথে সহায়তা দেওয়ার জন্য, পুলিশ বাহিনীর থাকবে ট্রাফিক কন্ট্রোল, শান্তি শৃঙ্খলা রক্ষা, ইনভেস্টিগেশন দক্ষতা বৃদ্ধি ইত্যাদির জন্য। তো যেখানে ব্যক্তিগতভাবে নাম যায় সেখানে ওই ব্যক্তি ওখানে যায় তার পরিচয়ে বাংলাদেশের পক্ষ থেকে। আর যেখানে সমষ্টিগত হয় সেখানে খালি আপনাকে বলা হয় আপনি 700 জন দেবেন, এই 700 জনের তালিকা প্রস্তুত করার দায়িত্ব আপনার, তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব আপনার, তাদেরকে ফেরত আনার দায়িত্ব আপনার। কিন্তু উভয় ক্ষেত্রে জাতিসংঘ বাংলাদেশকে এবং ব্যক্তিকে পারিতোষিক দেয় বা সম্মানী দেয় বা ভাতা দেয়, যেটা দেওয়ার দেয়। ইকুইপমেন্টগুলোর খরচগুলো বাংলাদেশ সরকার প্রাথমিকভাবে দেয়, জাতিসংঘ সেটাকে রিইম্বার্স করে। তা আমরা প্রথমবার যখন যাব, ইকুইপমেন্ট কি আমরা এখান থেকেই নিয়ে যাই? আপনাকে গল্পটা বললে হাসতে হাসতে মরেই যাবেন। আচ্ছা, 1991 সালে প্রথমবার যখন আমরা পাঠাবো, তো সেখানে দেখি সেনা ওয়াটার বাউজার, মানে আমরা যেরকম তেলের টাঙ্কি লরি বলি না, ট্যাঙ্ক লরি, যেটা মেঘনা পেট্রোলিয়াম, পদ্মা পেট্রোলিয়ামে তেল যায়, আমাদের সেনাবাহিনীতে আমরা বলি পানির জন্য ওয়াটার ক্যারিয়ার আছে, এগুলা কিন্তু ট্রেইলারের মতো চলে, ওয়াটার ট্রেইলার। এখন ওখানে ওরা চাচ্ছে ট্রেইলার না, ওরা চাচ্ছে পুরো ট্রাকটাই হবে পানির জন্য। এটা আমাদের সেনাবাহিনীতে ছিল না। তখন আমরা 2-3টা ট্রাককে নিজ দায়িত্বে মরহুম মেজর জেনারেল মোহাম্মদ আব্দুল সালাম বললেন, শোনো, এত কাহিনী করে সরকারের অনুমতি নিতে গেলে জাতিসংঘ শেষ হয়ে যাবে, তুমি ট্রাক ডিসেম্বল করো, ডিসঅ্যাসেম্বল মানে খোলা করো, তেজগাঁও নিয়ে যাও, ট্যাঙ্ক লরির মতো করে লরি বানাও, তেলের বদলে আমরা পানি ভরে দেব। যদি আমাদের কাজটা হয়ে যায়, কারণ জাতিসংঘের কাছে আমাদের ইকুইপমেন্ট সহ পাঠাতে হবে। আমরা যদি বলি বাংলাদেশে আমাদের তোমাদের চাহিদা ইকুইপমেন্ট নাই, তাহলে তোমরা কেমনে দায়িত্ব পালন করবা? সেজন্য আমি বলছি কি লাগবে বলো, উইল ডু ইট, আমরা রেডি আছি। ইনোভেশন, এটাকে বলে ইনোভেশন। হ্যাঁ, এই নিয়মেই আমরা করলাম। পরবর্তীতে আপনি যতগুলো ইকুইপমেন্ট ওখানে ব্যবহার করেছেন, এগুলোর মূল্য কিন্তু শান্তি বাহিনী আপনাকে ক্রমান্বয়ে দিয়ে দেয়, ডেপ্রিসিয়েশন ভ্যালু সহ। আচ্ছা, এটা হলো একটা বিষয়। অর্থাৎ পুরো খরচটা বাংলাদেশের ঘাড়ে পড়ে না, কিন্তু একদিনে একবারে ওয়ান ইনস্টলমেন্টে খরচটা জাতিসংঘ দেয় না। যদি কেউ ইন্তেকাল করে, আঘাতপ্রাপ্ত হয়, তাকে কম্পেনসেশন দেয়, তার ফ্যামিলি সেটা ডলারে পায়, বাংলাদেশ সরকারকে ডলার দেয়, সরকার সেটা তাদের পরিবারের হাতে। একটা প্রশ্ন মাথায় এসে গেছে, বলেন। সেটি হচ্ছে যে আপনি যেটা বললেন যে আপনারা এই যে ট্রাকটাকে ডিসেম্বল করলেন, তেলের বদলে পানির মতো সিস্টেম করে পাঠালেন, সেটা তো কত সাল ছিল? 91 সাল ছিল। এখন কত সাল? 2024 সাল। এখন তো পরিবর্তিত বিশ্ব, ব্যাপক বিশ্ব চেঞ্জ হয়ে গেছে, তাই না? তাহলে আপনারা মডার্ন আমরা হয়েছি, এখন যে ধরনের অস্ত্র, যে ধরনের সমরাস্ত্র, যে ধরনের পোশাক, যে ধরনের আধুনিক প্রযুক্তি ইকুইপমেন্ট দরকার, আমাদের কি সেগুলো আছে কিনা, সেইভাবেই আমরা যাচ্ছি কিনা? আমরা সেভাবেই যাচ্ছি। তাহলে সেটা একটু বলেন। ফুললি ইকুইপড,
আচ্ছা। উইথ দি লেটেস্ট রিকোয়ারমেন্ট অফ ওয়েপন্স অ্যান্ড ইকুইপমেন্ট যেটা প্রয়োজন, আমরা সেই ভার্সনগুলো নিয়ে যাই। না থাকলে বাংলাদেশ সরকার, বাংলাদেশ সামরিক বাহিনী সেগুলো প্রকিউর করে প্রশিক্ষণ দিয়ে তাকে মেক ইজি ফিল করাইয়া তারপর তাকে পাঠানো হয়। অর্থাৎ ওখানে গিয়ে আমরা যেন বৈরী শক্তি, যুদ্ধমান বিবাদমান দুইটা বৈরী শক্তির থেকে আমরা যেন দুর্বল না হই। উই মাস্ট বি সুপিরিয়র টু দ্যাম, এটা হলো একটা কথা। অর্থাৎ কিনা মনে করুন রাত্রেবেলা দেখার জন্য এটাকে বলা হয় নাইট ভিশন গগলস। আমাদের সেনাবাহিনীটা হয়তো ব্যবহার হতো না, কিন্তু জাতিসংঘ শান্তিরক্ষীর প্রয়োজন আমরা করলাম। আপনি এখন নাইট ভিশন হেলিকপ্টার আমাদের আর্মি প্রকিউর করার চিন্তা করতেছে, আমাদের এয়ারফোর্স প্রকিউর করবে। রাত্রেবেলা যেন আপনি আসমানে 1000 ফুট উপর থেকে গেলেও নিচেগুলো দেখতে পারেন। উদাহরণ দিচ্ছি আপনাকে। তো এই জন্য আপনি যেহেতু প্রশ্নটা করলেন, ইকুইপমেন্ট ওয়াইজ, মেশিন ওয়াইজ, ওয়েপন ওয়াইজ আমরা সর্বাধুনিক যেটা প্রয়োজন ওই ক্ষেত্রে যেখানে যাব সেখানে আমি যেন সুপিরিয়রিটি বজায় রাখতে পারি, এটার জন্য সরকার সচেতন। আমাদের বাহিনীসমূহ যথা সামরিক সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশ, আনসার ভিডিপি, বিজেপি ইত্যাদি সবাই প্রস্তুত থাকে। স্যার, একটা বিজ্ঞাপন নিয়ে আপনার কাছে আবার আসছি। জি, বিজ্ঞাপন নেন, না হলে চলবে কেমনে টিভি। থ্যাংক ইউ। এই পর্যায়ে একটা বিজ্ঞাপন বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, আশা করি সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত জন্য আপনার সঙ্গে অনুষ্ঠান। আমরা কথা বলছিলাম শান্তি নিয়ে। এবার যেতে চাই ডক্টর ইমতিয়াজ আপনার কাছে। ডক্টর ইমতিয়াজ, আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি? জি, আপনার কাছে আমার জানার ছিল যে বাংলাদেশ থেকে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী এবং পুলিশ বাহিনী থেকে যারা যাচ্ছেন, আপনার সিয়েরা লিওন বলেন, আপনার নামিবিয়া বলেন, বিভিন্ন দেশে তারা যাচ্ছে কাজ করার জন্য। তো সেখানে নতুন একটি দেশ, নতুন পরিবেশ, নতুন বাতাস, সেখানকার কৃষ্টি কালচারও চেঞ্জ, এমনকি ভাষাও চেঞ্জ। তো এইরকম একটি পরিবেশের সাথে কাজ করার জন্য, তাদের সাথে মিশে তাদের সাথে কাজ করতে হবে, সেই জায়গাগুলোতে আপনার কোনো পরামর্শ আছে কিনা, বা সেই জায়গাগুলোতে আরও কিভাবে ভালো করা যায়? কারণ কাজটা সহজ না, নতুন একটি জায়গায় গিয়ে তাদের সাথে মিশে কাজ করা, কাজটা অনেকটাই জটিল। সেই জায়গাগুলোতে কি কি কাজ করা যায় আরও ভালো করার জন্য? বেশ কয়েকটা জিনিস আছে। একটা হলো যে ইব্রাহিম ভাই যে সময়কার কথা বলছে, সেখান থেকে এখন কিন্তু অনেক অনেক যাকে বলে পেশাদারিত্বর কাঠামো তৈরি করা হয়েছে। একটা তো বড় আকারে একটা ইনস্টিটিউটই আছে, বিপসট, যেটাকে মানে আমি যদি ভেঙে বলি, বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং। এবং বিপসটের একটা বড় দায়িত্ব, মানে বড় আকারেই তারা দায়িত্ব পালন করে থাকে এই পিস কিপিং এর বিষয়, ট্রেনিং এর বিষয়, অপারেশন কিভাবে হতে পারে, যেটা আগে ছিল না, এখন কিন্তু কাঠামো তৈরি হয়ে গেছে। সো পিস কিপিং এ বাংলাদেশের একটা বড় অভিজ্ঞতা আছে এবং বড় আকারে সুনাম অর্জন করেছে। এবং তার যদি আমি পিছনে তাকাই, তাহলে অনেক কাহিনী তৈরি হয়ে আছে। এখন যেটা দরকার, দুটো জিনিস দরকার। একটা হলো সেই কাহিনীগুলো আরো বড় আকারে আমি মনে করি জনগণের সামনে নিয়ে আসা দরকার, বা বিশ্বের সামনে নিয়ে আসা দরকার। আমি বিভিন্ন জায়গায় বলেছিলাম যে যেই ধরনের ন্যারেটিভ তৈরি হয়েছে, আমি যদি প্রতিটি অফিসারকে ধরি বা প্রতিটি যারা সোলজার ছিলেন তাদের ধরি, তাদের যে অভিজ্ঞতা নিয়ে একেবারে চোখ বন্ধ করে 10টা ভলিউম কিন্তু এমনিতেই হয়। এবং সেটা খুবই প্রয়োজন, এই ধরনের এক একটা দেশকে নিয়ে, এক একটা অপারেশনকে নিয়ে এবং কি হয়েছে তাদের অভিজ্ঞতা নিয়ে বিশাল কিন্তু একটা কাজ হতে পারে। এবং একই সাথে ডকুমেন্টারি কিছু হয়তো হয়েছে, কিন্তু আরো বড় আকারে দরকার। এটা হলো একটা জিনিস যেটা আমার মনে হয় অলরেডি প্রচুর ম্যাটেরিয়ালস আছে, সেগুলোকে নিয়ে বড় আকারে একটা কাজে নামা। দ্বিতীয় যে জিনিসটা দরকার, আমরা পিস কিপিং এ আছি, কিন্তু আমি মনে করি যে এখন সময় এসেছে পিস মেকিং এ যাওয়া, একটা ট্রান্সফরমেশন দরকার। কারণ আমি এমনিতেই যেটা বললাম শুরুতে, যে বাংলাদেশ শান্তি রাষ্ট্র হিসেবে কিন্তু একটা বড় ব্যতিক্রম। এবং আমি বহু জায়গায় বলেছি একমাত্র মানে অন্যতম দেশ যেটা ডেভেলপমেন্ট উইদাউট এনমিটি। আমাদের সত্যিকার অর্থে কোনো শত্রু নেই। মিয়ানমার অনেকবার চেষ্টা করেছে যদিও, কিন্তু মিয়ানমারের সাথে আমাদের এখনো বড় ধরনের সম্পর্ক আছে, ব্যবসা বাণিজ্য আছে, যদিও রোহিঙ্গা নিয়ে একটা সমস্যা আছে তাদের সাথে, কিন্তু আমরা কিন্তু মিয়ানমারকে শত্রু হিসেবে কখনো দেখিনি।
দেখি না। এই যে একটা রাষ্ট্র যার কোনো শত্রু নেই, এটা কিন্তু খুব কম দেশ আছে। আফ্রিকার একটা দুটো দেশ আছে যদিও, বলে রাখি, কিন্তু খুব কম দেশের আছে। কোনো না কোনো দেশের সবারই কিন্তু একটা শত্রু আছে, এবং আমাদের উপমহাদেশে তাকালেই আমরা এটা ভালো করেই জানি। তো সেই জায়গায় বাংলাদেশের কাঠামোগত কিন্তু তার পিস মেকিং হওয়ার একটা কি বলা হয়, আমি মনে করি স্পেস তৈরি হয়ে আছে। এটাকে এখন কাজে লাগানো, যেখানে গবেষণা দরকার, সারাক্ষণ গবেষণা দরকার। স্যার আপনি বলছিলেন পিস কিপিং থেকে পিস মেকিং এর যেটা বললেন, সেই জায়গাটায় সমরাষ্ট্র বলেন, প্রযুক্তি বলেন, আধুনিকতা বলেন বা নিরাপত্তা, সব দিক থেকে আমাদের সক্ষমতা আগে যেমন ছিল তার থেকে নিশ্চয়ই এখন বেড়েছে। তাহলে এছাড়াও যদি কতটুকুন বেড়েছে সে বিষয়ে একটু বলবেন, সেই সাথে যদি বলেন যে কোনো ঘাটতি আছে কিনা, এবং পিস কিপিং থেকে পিস মেকিং এ যাওয়ার ক্ষেত্রে যে গবেষণার কথা বললেন সেই জায়গাটায় আমরা কতটুকু এগিয়েছি। খুব একটা আমরা হইনি গ্লোবাল স্টেজে। আমরা পিস মেকিং হিসেবে অসলোকে আমরা ভালো করে জানি। অসলো ইনস্টিটিউট অফ পিস যথেষ্ট সুনাম অর্জন করেছে। আমরা ভালো করে জানি যে প্যালেস্তাইনের কনফ্লিক্টেও অসলো প্রসেস বলে একটা জিনিস আছে। ঠিকই, যদিও খুব তাড়াতাড়ি বলতে হয় যে অসলোর ইনস্টিটিউট এই ইউক্রেনের যুদ্ধে এসে রীতিমতো চুপ হয়ে গেছে, কারণ বোঝা গেল যে তাদেরও লিমিটেশনস আছে। অন্যদিকে আমরা টার্কিকে দেখেছি বড় আকারে একটা পদক্ষেপ তারা নিয়েছেন, বিশেষ করে রাশিয়া ইউক্রেনের মধ্যে যে গ্রেন ডিল হয়েছে সেটা কিন্তু টার্কিশ নেগোসিয়েটরের মাধ্যমে কিন্তু হয়েছে। আমরা কাতারকে ভালো করে জানি যে কাতার বিভিন্ন ধরনের পিস ইনিশিয়েটিভ নেয়। তালিবানের সাথে যেই কি বলা হয় অ্যারেঞ্জমেন্টে আমেরিকা ওখান থেকে চলে গেল, সেখানে কিন্তু কাতারের একটা বিশাল রোল আছে, এখনো বর্তমানে কিন্তু কাতার ভূমিকা পালন করছে। তো এই যে কাতার পালন করছে, টার্কি পালন করছে, নরওয়ে তো বহু আগে থেকে পালন করছে। আমি মনে করি যে বাংলাদেশ সেই সময় এসেছে এই পালন করার, এবং সেখানে ইনভেস্টমেন্ট দরকার, ইন্টেলেকচুয়াল ইনভেস্টমেন্ট দরকার। প্রথম দিকে বিভিন্ন দেশের সাথে করা যেতে পারে, কিন্তু আমি মনে করি যে পিস মেকিং যাওয়ার একটা অবস্থায় আমরা পৌঁছেছি। জি অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ডক্টর ইমতিয়াজ যেমনটি বলছিলেন পিস কিপিং থেকে পিস মেকিং, আমি সেই আলোচনা আসবো। তার আগে আমি তার কাছে প্রশ্ন করেছিলাম যে সম্পর্কের একটা ব্যাপার আছে। আপনি দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ। একটা কথা আছে আমাদের দেশে যে এক দেশের বুলি আর এক দেশের গালি, তাই না? নতুন দেশ, নতুন জায়গা, মানে কালচারাল ডাইভার্সিটি অনেক ব্যাপক। তো সেই জায়গায় গিয়ে আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার আচরণ, হয়তো পজিটিভলি আপনি কিছু বলতে চাচ্ছেন, কিন্তু আপনার আচরণটা সে নিচ্ছে না। হ্যাঁ, আমরা এই সাইন দিয়ে কি দেখাই, ওনারা কি বোঝেন, বা অন্যরা ওকে দেখান, আমরা হয়তো অন্য কিছু দেখাচ্ছি। তো এই জায়গাগুলোতে কিভাবে আপনারা কাজ করেছেন? মানে এটা তো সহজ কোনো কাজ না। সে যখন এই বিষয়ে বিরক্ত হবে, মাইন্ড করবে। এটার উত্তরটা আপনাকে এরকম ভাবেই দেই। জি, বাংলাদেশের দক্ষিণ পূর্বে অবস্থিত 3টি পার্বত্য জেলা আছে আমাদের, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান। আচ্ছা, সেখানে একটি বিদ্রোহী সংগঠন ছিল যার নাম ছিল জনসংহতি সমিতি, অস্ত্রধারী সংগঠনের নাম ছিল শান্তি বাহিনী। জি, রাষ্ট্রের পক্ষে সেখানে আইন শৃঙ্খলা রক্ষা এবং সশস্ত্র বিদ্রোহ দমন, জনগণকে নিরাপত্তা দেওয়া এবং জনগণের মনে শান্তি দেওয়া, আচ্ছা, এটা ছিল ওই আমলে সেনাবাহিনীর দায়িত্ব। সমর্থন করতেন এয়ারফোর্স এবং অন্যান্যরা। আচ্ছা, মানুষকে মনে শান্তি দেওয়াটা কঠিন একটা কাজ। এটাকে শব্দটা ব্যবহার করা হয় শান্তকরণ, ইংরেজিতে বলা হয় প্যাসিফিকেশন। বিক্ষুব্ধ মনকে শান্ত করা, ডিস্টার্ব মাইন্ডকে প্যাসিফাই করা, এই থেকে শব্দগুলোর উৎপত্তি। জি, দারুণ। আমি ওখানে ব্রিগেড কমান্ডার দায়িত্ব পালন করেছি, কর্নেল হিসাবে, আমি লেফটেন্যান্ট কর্নেল হিসেবে দায়িত্ব পালন করেছি, মেজর হিসেবে দায়িত্ব পালন করেছি, এবং বাংলাদেশ সেনাবাহিনীতে আমাদের প্রজন্মের হিলট্রেক্সে চাকরি করে নাই এমন লোক অ্যাবসেন্ট, সবাই করছে, বিশেষ করে পদাতিক। এখন ওখানে যে প্রশিক্ষণটা আমরা নিতাম সরজমিনে, আমাদের দেশের ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষগুলিকে বিপথে নিয়ে যাওয়ার পথ থেকে টেনে এনে পথে রাখতাম, আপন করে নিতাম। জি, চাকমা ভাষায় বৃদ্ধ মহিলাকে মা ডাকছি, আচ্ছা, চাকমা ভাষায় বৃদ্ধ ছোট বাচ্চাটাকে বোন ডাকছি, অসুস্থ ব্যক্তিটাকে চিকিৎসার জন্য সহযোগিতা দিচ্ছি, স্কুলগুলো বানিয়ে দিচ্ছি,
তাদের সাঁকো করে দিচ্ছি, তাদের মন্দির রিপেয়ার করছি। এই যে কাজগুলো অতিরিক্ত সামরিক কর্মকাণ্ডের বাইরে করতাম, এটা একটা মারাত্মক বেনিফিশিয়াল, উপকারী সরজমিনের প্রশিক্ষণ। এই প্রশিক্ষণটা ছিল আমাদের বিদেশে যে সাকসেসফুল, সফল হওয়ার ফাউন্ডেশন। পরবর্তীতে আমরা এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেই। ঢাকা মহানগর থেকে একটু উত্তরে জয়দেবপুর জেলায়, জয়দেবপুরের কাছে গাজীপুর জেলায় রাজেন্দ্রপুর সেনানিবাসে বিপসট, বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অপারেশনস অ্যান্ড ট্রেনিং, এটা জাতিসংঘ কর্তৃক স্বীকৃত। আঞ্চলিকভাবে বিমানবন্দরগুলোকে যেমন বলা হয় রিজিওনাল হাব, যেমন সিঙ্গাপুর একটা রিজিওনাল হাব, যেমন দুবাই একটা রিজিওনাল হাব, এরকম আমাদের পিস সাপোর্ট জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের জন্যে হাব হচ্ছে বাংলাদেশের ট্রেনিং সেন্টারটা। এর কারণটা হচ্ছে আমাদের সাফল্য, আমাদের বিনয়, আমাদের সেনাবাহিনী, সামরিক বাহিনী সকলের প্রতি স্যালিউট। নট, এটা কিন্তু একাডেমিক বা তাত্ত্বিক স্যালিউট না, আন্তরিকভাবে দিচ্ছি। কারণ আপনি আগামীকাল সকালবেলা 30শে মে যদি গাড়ি নিয়ে আপনি রাজেন্দ্রপুর সেনানিবাসে যান, আপনি দেখবেন সেখানে আমাদের মানুষদের পাশে সৈন্য সামন্তের পাশাপাশি বিদেশি সৈন্য সামন্ত প্রশিক্ষণ দিচ্ছে। কেন? যাতে আমরা ওই যে আপনি বললেন মালিতে যদি যাই, কঙ্গোতে যদি যাই, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে যাই, দক্ষিণ সুদানে যাই, সেখানকার মানুষের সংস্কৃতি, তাদের পোশাক আশাক, তাদের জবান, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তারা কোন শব্দটা শুনলে খুশি হয়, তারা কোন শব্দটা শুনলে বিব্রত বোধ করে, এগুলো তো আপনাদের জানতে হয়, বুঝতে হয়, এবং এটা রপ্ত কারণ হয়। আরও একটা কথা, আপনাকে ড্রিল দেওয়া হয় একদম, যে আপনার উপর আক্রমণ হচ্ছে, আপনি নিজেকে সংবরণ করবেন কেমনে। আপনার মন চাইবে, আপনার হাত চাইবে তার উপর আক্রমণ করতে, কিন্তু আপনাকে সংবরণ করা হচ্ছে যে না, তুমি আক্রমণটা করিও না। তাহলে আপনার জীবনের মূল্য দিয়ে আপনি মানুষকে রক্ষা করবেন সেখানে। এই যে প্রশিক্ষণটা আমাদের বাংলাদেশ সামরিক বাহিনী এবং পুলিশ, বিজিবি, আনসার, ভিডিপি, কোস্টগার্ড, নেভি যারা যাচ্ছে, তাদের মনের মধ্যে প্রশিক্ষণের মাধ্যমে ঢুকিয়ে দেওয়া হয়। আমি শুধু আপনার কাছে এমফাসাইজ করলাম যে কোনো না কোনো জায়গায় আপনার একটা ফাউন্ডেশন লাগবে, বিচি লাগবে। সেই বিচিটা 1971 সালের মহান মুক্তিযুদ্ধ আমরা পেয়েছিলাম, মানুষের পাশে দিয়েছিলাম। বঙ্গবন্ধু সেটা রাজনৈতিকভাবে শিক্ষা দিয়েছিলেন, সামরিক নেতৃত্ব আমাদেরকে রণাঙ্গনে শিক্ষা দিয়েছেন, এবং পার্বত্য চট্টগ্রামে আমাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা আমাদেরকে সমৃদ্ধশালী করেছে যে আমাদের দেশে যদি আমরা এরকমভাবে ফেস করে থাকি এবং এরকমভাবে সমস্যাটা সমাধান করে থাকি, এরকমই সমস্যা কিন্তু বেশিরভাগ উপদ্রুত এলাকায় বিবাদমান গোষ্ঠী থাকে। রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে একটা গোষ্ঠী বিদ্রোহ করে, বা দুইটা বিদ্রোহ গোষ্ঠী থাকে, বা দুইটা রাষ্ট্রের মধ্যে সংঘাত থাকে। এর মাঝখানে দাঁড়িয়ে আপনাকে এই পক্ষকে মানায় নিতে হবে, এই পক্ষকে মানায় নিতে হবে, মাঝখানে দাঁড়িয়ে আপনি কাজটা করতে হবে। দোনো পক্ষেই মনে করতে পারে আপনি শত্রু, দোনো পক্ষেই মনে করতে পারে আপনি উভয় আক্রমণের শিকারও হতে পারেন। আক্রমণের শিকার তো অবশ্যই রয়েছে। এই যে আমরা 168 জন ইন্তেকাল করেছে, হারিয়েছে, তাদের 260 জনের মতো আহত হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, কেউ গোলাগুলিতে পড়েছে, এরকম। স্যার, একটা বিরতির আগে একটা প্রশ্ন রেখে যায়, সেটি হচ্ছে যে এই যে আপনি বললেন এই যে আপনার জাতিসংঘে মিশনে বাংলাদেশ যে বারবার প্রথম, এত সুনাম, শুধু কি কর্মদক্ষতা, অভিজ্ঞতা, নাকি অন্য কিছু, মানে ম্যাজিকটা কি? এখানে তো আরো অনেক দেশের সোলজার, অনেক দেশের বাহিনী রয়েছে, দারুণ প্রশ্ন। তাদেরকে ছাপিয়ে আমরা কিভাবে প্রথম হই? ম্যাজিকটা কি হিসাবে আপনি A+ পাবেন। আমি বিরতির পরে এসে আমাকে ক্লাসটা দেন। দর্শক, বিরতির পরে আবার আসছে আমাদের এই আলোচনায়, একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত জন্য প্রসঙ্গ অনুষ্ঠান। আমরা কথা বলছিলাম শান্তি, সেই শান্তির জন্য আজকে আমাদের স্টুডিওতে রয়েছেন মেজর জেনারেল অবসপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম। আমি বিরতির আগে জানতে চেয়েছিলাম ম্যাজিকটা কি, কেন আমরা বারবার প্রথম হচ্ছি? শুধুই কি কর্মদক্ষতা, শুধুই কি অভিজ্ঞতা হচ্ছে, না আরও কি আছে? ম্যাজিকটা বেসিক্যালি ম্যাজিকটা হচ্ছে আপনার অফিসার এবং সৈনিক, সেটা সামরিক বাহিনীর হোক, পুলিশের হোক, বিজিবির হোক, কোস্টগার্ডের হোক, যারাই যায়, আমাদের সামগ্রিকভাবে অ্যাভারেজ আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, বিনয়ী পরিবারের সন্তান, এবং আমরা কষ্ট করে নিজেদের জীবনে বড় হয়েছি। আমাদের সৈনিক যখন ওখানে যায়, একটা গরিব পরিবারকে একটা কুড়ে ঘরের মধ্যে থাকতে দেখে, সে তার নিজের গ্রামের কথা মনে করে।
আমাদের অফিসার যখন সেখানে যায় সে জানে যে আমি কষ্ট করে লেখাপড়া করেছি, ইন্টারমিডিয়েট পাস করেছি, তারপর ডিগ্রি পাস করেছি, এখানেও তো বাচ্চাগুলো আমার মতো বয়সী ছেলেগুলো কষ্ট করতেছে। আচ্ছা, এই যে একটা ফিলিং, এটাকে আপনি বলবেন কম্প্যাশনেট ফিলিং, মানবিক সহমর্মিতা। এটা আমাদের জনগণের মধ্যে, আমাদের অফিসারদের মধ্যে, আমাদের সৈনিকদের মধ্যে, সে যে বাহিনীরই হোক, ইনক্লুডিং পুলিশ, আমি কাউকে ছোট করতে চাই না, তো কাউকে অবহেলা করতে চাই না, ছোট মাফ করেন আমার শব্দ চয়নটা ভুল থাকলে। তো এটা আমাদের অন্যতম আপনার ম্যাজিকটা। আরেকটা হলো, আমি নিজেকে দিয়ে উদাহরণ দিই, মহান আল্লাহর অশেষ রহমত, আমি শুকরিয়া লক্ষ কোটিবার বললেও যথেষ্ট শুকরিয়া আদায় হবে না। মানুষ যে বলে, ইব্রাহিম ভাই আপনি মিশেন কেমনে মানুষের সঙ্গে এত, আপনি মানুষকে এত আপন করে নেন কেমনে, এটা একটা সহজাত প্রবৃত্তি যেটা আমি ছোটকাল থেকে ডেভেলপ করেছি। মুক্তিযোদ্ধা যারা তারা সবাই এরকম বিনয়ী। আচ্ছা, দারুণ জিনিস। কারণ হচ্ছে যুদ্ধের সময় আপনাদের মানুষের সঙ্গে মিশেছেন, গেঞ্জি গায়ে দিয়ে গামছা মাথার মধ্যে নিয়ে ফ্লোরের মধ্যে ঘুমাইছেন। হয়তো আপনার বাবা মার্সিডিজ গাড়ি চালায় 1970-71 সালে, কিন্তু আপনি তো ঘুমাচ্ছেন ওখানে তেরপালের উপরে। এই যে বিনয় এবং মানুষের সঙ্গে মিশার কথা, এই জিনিসটা আমাদেরকে কাজে লাগে, প্রেরণা দেয়। আর আরেকটা কথা আছে, আমাদের দেশের, আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশটাকে স্বাধীন করেছি, মহান আল্লাহর অশেষ দয়া, আমরা এত বিপদ আপদের মধ্য দিয়ে এই পর্যন্ত এসেছি, এখানে প্রত্যেকের একটা ভূমিকা আছে। তো ওই সৈনিক, ওই অফিসার, ওই বাহিনীর যে কোনো বাহিনী, সে মনে করে আমার দ্বারা আমার দেশ সুনাম অর্জন করছে, আমার দ্বারা যেন কোনো ক্ষতি না হয়, আমার দ্বারা ক্ষতি হলে সারা দেশ আমাকে দোষ দিবে, সবাই আমাকে দোষ দিবে। সবাই চায় তার দেশের সুনামটা যেন উপরে থাকে। যেমন আমি একজন হাটাদারির ছেলে, আমার জন্মস্থানটা হালদা নদীর তীরে, বুরিশচর গ্রাম, উপজেলা হাটাদারি, জেলা চট্টগ্রাম। আমি এখন কক্সবাজার এক আসন থেকে এমপি, কিন্তু আমার বাড়ি, আমার ইউনিয়ন বুরিশচরের একজন সন্তান বাবর, তিনি একজন চিকিৎসক, হিমালয় পর্বতে চূড়ায় বাংলাদেশের পতাকা উড়িয়েছেন এখন থেকে 15 দিন আগে। আচ্ছা, হ্যাঁ, এখন আমি একজন হাটাদারির লোক বা বুরিশচরের লোক হিসাবে এভারেস্ট নিয়ে যদি গর্ব করি, এটা আমার মানুষ যখন কঙ্গোতে যায়, দক্ষিণ সুদানে যায়, মালিতে যায়, মোজাম্বিকে যায়, সেখানে গিয়ে তিনি সারা বাংলাদেশকে নিয়ে সবসময় চিন্তা করে, সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সব বলে যে আমি বাংলাদেশি, আমার দেশের সুনামটা উপরে রাখতে হবে। এই স্পিরিট আমাদের দেশের অফিসার এবং সৈনিকদের মধ্যে কাজ করে। আমাদের যারা আত্মীয় স্বজন রয়েছেন অনেকেই তো যান, তারা এসে গল্প করেন যে তাদের তো, আপনি যতটুকু আমি জানি বা আপনার কথা বুঝলাম, যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, নিরাপত্তার জন্য, যুদ্ধবিরতি কার্যকর করার জন্যই তো মূলত মূল কাজটা থেকে এটা। জি জি জি। তার পাশাপাশি আপনারা নাকি গাছ লাগিয়ে দেন মানুষকে শান্তি দেওয়ার জন্য, মানুষের অর্থনৈতিক উন্নয়নের জন্য, সামাজিক উন্নয়নের জন্য, পরিবেশটা ওখানে থাকে না, ওই পরিবেশটা আমরা সৃষ্টি করি, যার কারণে সিয়েরা লিওনের মতো একটি দেশ, মাত্র একটি উদাহরণ দিচ্ছি অনেকগুলির মধ্যে, বাংলা ল্যাঙ্গুয়েজ রাষ্ট্রীয় মর্যাদা দিয়েছে। তারা জাতীয় সঙ্গীত গান, যেটা জাতীয় সঙ্গীত, তাদের দেশে জাতীয় সঙ্গীত বাংলায় তারা পরিবেশন করে। অ্যাবসলিউটলি, এটাকে ইংরেজিতে বলা যায় যে বিয়ন্ড দি কল অফ ডিউটি। আচ্ছা, আরেকটা বাংলা ইংরেজি শব্দ আছে প্রোঅ্যাক্টিভ, যাহা আপনাকে করিতে এখনো বলা হয় নাই, ভবিষ্যতে বলা হইতে পারে, সেটা আপনি আগে আগেই করলেন। আরটা হচ্ছে বিয়ন্ড দি কল অফ ডিউটি, বাইরে আপনারা এক্সট্রা চার্টার, দায়িত্বের চার্টারের বাইরে যায় আমাদের অফিসার এবং সৈনিকেরা কাজ করে। এটা আমরা পার্বত্য চট্টগ্রামেও করতাম, ঠিক বিদেশেও সেটা করি। আমাদের নৌবাহিনী, সামরিক বাহিনী, পুলিশ বাহিনী সব ওখানে গিয়ে অন্য দেশের বাহিনীর সাথে আপনাদের মূল পার্থক্যর জায়গাটা কোনটা? এই আন্তরিকতাটাই মৌলিক পার্থক্য। বিরতির পরে এসে এই জায়গাটা একটু কথা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দর্শক, বিরতির পর আবারও আসছে আমাদের অনুষ্ঠানে, সে পর্যন্ত সাথেই থাকবেন, আশা করি যাবেন না। দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত জন্য আপনার সঙ্গে অনুষ্ঠান বা কথা বলছিলাম যে আলোচনার বিষয়, সেটা হচ্ছে শান্তি। আমার সাথে রয়েছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম। বীর প্রতীকটা বলতে ভুলে যাচ্ছেন। প্রতীক, বীর প্রতীক, বীর প্রতীক। থ্যাংক ইউ, আই স্যালিউট ইউ যে আপনারা আমাদের দেশের জন্য, একটি স্বাধীন ভূখণ্ডের জন্য আপনি যুদ্ধ করেছেন। আজকে আমরা স্বাধীনভাবে চলছি, ফিরছি, কথা বলছি, আপনাকে এই জন্য স্পেশাল থ্যাঙ্কস। প্রশ্ন ছিল যে অন্য দেশের বাহিনীর সাথে, অন্য দেশের বাহিনীরা তো সেখানে আছে, বিভিন্ন দেশের বাহিনী, আমাদের দেশের সৈনিকরা রয়েছেন, বেসিক পার্থক্যটা কি ওইটা একটু বলবেন। সেই সাথে আপনারা যে মানবিক কাজগুলো করেন, দিন শেষে তাহলে কি হয়? সমরাস্ত্র, পোশাক ছেড়ে আপনারা কি মানবিক একজন মানুষ হয়ে যান তাদের সাথে? শিওর। জি, সবার আগে আমি মানুষ, ইনসান। আচ্ছা, শুরুতেই ইনসান, দিনের শেষেও ইনসান, কবরে যাওয়ার আগে আপনি একজন ইনসান। এইটা হলো, এবং আপনি প্রশ্নটা করেছেন তার মধ্যহার বক্তব্য, সেটা হচ্ছে আন্তরিকতাটা। আপনি যদি শরৎচন্দ্রের উপন্যাসগুলো পড়ে থাকেন,
শরৎচন্দ্র বার্মার থেকে লঞ্চে করে আসতেছিল কলকাতা, নামাজ পড়তেছিল একজন ব্যক্তি লঞ্চের ছাদের উপরে, সেই গল্পটা মনে রাখবেন। মানুষ বলতে কাকে বলে, মানবিকতাটাই হলো প্রথম পরিচয়। আমাদের বাহিনীগুলো শান্তিরক্ষা মিশনে গিয়ে প্রথমেই মানবিকতার পরিচয়টা স্থাপন করে, এটাই আপনার কাছে আমি নিবেদন করি। আরেকটি বিষয় যে নারী সদস্যরা কিন্তু এখন আপনারা পাঠাচ্ছেন, বিউটিফুল, নারী মানে মা, নারী মানে বোন, তারাও নারী যাচ্ছে, মানে কাজ সেবিকা। করছে, প্রতিকূল পরিবেশে তারা কাজ করছে আমাদের দেশের নারীরা। কেন করবে না? অবশ্যই করছে, অবশ্যই করছে। আমাকে আজকে একজন সাংবাদিক, আজকে 29 তারিখ দিনের বেলা আমার অফিসে গিয়েছিলেন, ওনার নাম দীপা, প্রেস এক্সপ্রেসের, উনি বললো যে আমি বাইক চালাই। আমি বললাম কয় বছর ধরে? বলে যখন প্রথম চালাইতাম দুনিয়া আমার দিকে তাকায় থাকতো, আজকে আর চালায় না, কারণ আজকে হাজার হাজার মেয়ে চালাচ্ছে বাইক। রূপান্তর আমাদের মধ্যে ঘটেছে। তো এটা, আর আমি বলবো যে আপনার এই এত অর্জনের পরে আপনার কিন্তু সমালোচকও আছে। স্যার লাস্ট প্রশ্ন আপনাকে করি একটু, শেষ প্রশ্ন, সেটি হচ্ছে যে ধরেন একটি ছোট একটি ভুল, একটি সঠিক সিদ্ধান্ত, ছোট ভুলের কারণে যেমন আমরা নিচে নেমে আসতে পারি, আমাদের দেশের সুনাম নিচে নামতে পারে, আবার ছোট্ট সঠিক সিদ্ধান্তের কারণে সেটা উপরে যেতে পারে। ফলে এই যে ছোট ভুল হয় সেক্ষেত্রে নিশ্চয়ই শাস্তির ব্যবস্থা থাকে। তারপরেও কিন্তু বিভিন্ন গণমাধ্যম নানা জায়গায় অনেক সময় প্রোপাগান্ডা তৈরি হয় যে কি সমস্যা হচ্ছে, আমরা সম্প্রতি কিছু ঘটনা এরকম শুনেছি, সে বিষয়ে যদি আপনি একটু বলতেন। আমি একটা নোট নিজে বানিয়েছি, টাইপ করেছি, আমার যেহেতু নিজস্ব অফিস আছে। আচ্ছা, 4 জন সৈনিকের নাম এখানে আছে। আচ্ছা, সৈনিক আব্দুল মমিন, সৈনিক মকবুল হোসেন, লান্স কর্পোরাল আব্দুল লতিফ এবং আরেকজনের নামটা একদম ইচ্ছাকৃতভাবেই বললাম না। আর মনে করুন তারা ভুল করেছিল, সেখানে অসৈনিক সুলভ আচরণ করেছিল। আচ্ছা, তাদেরকে বাংলাদেশে এনে কঠিন শাস্তি দেওয়া হয়েছে, তাদেরকে জেল দেওয়া হয়েছে, তাদের বেতন ভাতা সিজ করা হয়েছে, তারা যা ডলারে কামিয়েছিল সেটা ফেরত নেওয়া হয়েছে। অর্থাৎ আপনার কথাটা গুরুত্বপূর্ণ, যে একটা ভুল 10টা অর্জনকে ম্লান করতে পারে, সেই জায়গাটায় এই কাজটাই আবার কত 10-12 দিন আগে হয়েছে। আচ্ছা, এই ছোটখাটো ভুলকে নিয়ে র্যাবের কিছু সদস্য আমাদের শান্তিরক্ষা মিশনে গিয়েছেন বোধহয়, আমি তার বিস্তারিত জানি না। আমি আজকে 28 বছর আগে বা 29 বছর আগে রিটায়ার করেছি। হাসপাতাল ছাড়া সোজা ডাইনিও যায় না, বাঁইও যায় না সেনানিবাসে। রুগীদের সঙ্গে আর ওষুধ প্রার্থী, চিকিৎসা প্রার্থীদের সঙ্গে আমার সম্পর্ক। তো সেখানে ওরা অপবাদ দিয়েছে যে মানবাধিকার লঙ্ঘনকারী ব্যক্তিরা শান্তিরক্ষা মিশনে গিয়ে মানবাধিকার কেমনে রক্ষা করবে। এখন 1000 জন মানুষের মধ্যে 10,000 জন মানুষের মধ্যে যদি 4 জন ব্যক্তি ভুলক্রমে দোষী হয়ে থাকে, ওরা তো 9,997 জনকে প্রভাবান্বিত করতে পারে না। এটা একটা বাংলাদেশ সম্বন্ধে অপপ্রচারের উদ্যোগ নিয়েছে কেউ বা কাহারা, আপনারা জানেন। তা আমি সেটার প্রতিবাদ জানাই, এবং এরকম একটা প্রতিবেদন প্রকাশ না করলেই হতো। তবে বাংলাদেশ সামরিক বাহিনী বা বাংলাদেশ কর্তৃপক্ষ, পুলিশ, সবার আবেদনও থাকবে যে আরও সতর্ক হতে হবে, এবং বাংলাদেশে প্রমাণিত কোনো মানবাধিকার লঙ্ঘনকারী বা আইন লঙ্ঘনকারী, তিনি যার হুকুমেই কাজটা করে থাকেন না কেন, এরকম ব্যক্তিকে পাঠানোর আগে আমাদেরকে 3 বার চিন্তা করতে হবে। আরেকটা কথা মনে রাখি, বাংলাদেশের শত্রু নাই বললে ভুল। আমাদের নীতি হলো ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিস টু নান। এটা তো সবার নীতি নাও হইতে পারে, সেটা আমার প্রতি ম্যালিস বা রাখতে পারে। আমাদের মনোবলকে লঙ্ঘন করে, আমাদের মনোবলকে নামাইয়া দেয়, আমাদের সৈনিক বা পুলিশ বাহিনী বা যে কোনো বাহিনীর মানুষের মনে মনোবল নিচা করে দেয়, তাদের মনে সন্দেহ যুক্ত করে, তাদের মনে বিক্ষোভ সৃষ্টি করে। এমন কোনো ডকুমেন্টারি ফিল্ম, এমন কোনো সিনেমা, এমন কোনো জবান, এমন কোনো টক শো, এমন কোনো আলোচনা আমরা পরিহার করাটা বাঞ্ছনীয়। এইটুকু আমার পক্ষ থেকে আবেদন। মেজর জেনারেল অবসপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এবং অজানা অনেক তথ্য। থ্যাংক ইউ। জি দর্শক, এ পর্যন্তই। যদি শুধু বলতে যে যাওয়ার আগে যে বিশ্বের শান্তি নিশ্চিত করা এখন অতীতের চেয়ে অনেক দেশ বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। প্রযুক্তির সাম্প্রতিক প্রসার, অগ্রযাত্রার সাথে সাথে বাড়ছে অপশক্তিসমূহের নতুন নতুন হুমকি। ফলে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনগুলোতে শান্তিরক্ষীদের বহুমাত্রিক জটিল পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে। পাশাপাশি শান্তিরক্ষীরা যাতে বিশ্বের সবচেয়ে চ্যালেঞ্জিং এবং বিপজ্জনক অঞ্চলসমূহের সৃষ্ট জটিল পরিস্থিতি মোকাবেলা করতে পারে, সেজন্য তাদের দেওয়া হচ্ছে উন্নত প্রশিক্ষণ। আর এভাবেই বিদেশের মাটিতে এগিয়ে যাবে আমাদের সশস্ত্র বাহিনী। আজ এ পর্যন্তই। আগামী নতুন কোনো বিষয় নিয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।